নমস্কার, শুভ দোলযাত্রা। আশা করি আজকের দিনটা আপনারা খুব করে হই হুল্লোড় করে কাটাবেন। আর তবে একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ আপনি যে আনন্দটা করছেন তার ফলে অন্য কারোর ক্ষতি না হয়ে যায় বা আপনার নিজেরও কোনো ক্ষতি না হয়ে যায়। তো সুতরাং সাবধানতার সঙ্গে আজকের দিনটা খুব আনন্দ করে ভালো করে কাটান এবং ঈশ্বর আপনাদের এই পূর্ণিমা তিথিতে সবার যার যা মনস্কামনা আছে পূর্ণ করুক এবং একই সাথে আমাদের পরিবেশকে ভালো রাখুন, যাতে করে আমরাও খুব ভালো থাকি। তো চলুন আজকে এরকমই একটুই আলোচনা করি, সেটা হচ্ছে যে পলিউশন অ্যাবেটমেন্ট কস্ট। পলিউশন অ্যাবেটমেন্ট কস্ট কি? চলতি কথায় আমাদের বাঙালিদের একটা কথা আছে যে যে যেমন কাজ করবে তাকে তার মূল্য চোকাতে হবে। তো এটাও ঠিক অনেকটা সেরকম, যে আপনি পরিবেশে কতটা ক্ষতি করছেন এবং আপনার সেই ক্ষতিপূরণ বাবদ কিন্তু আপনাকে একটা টাকার অঙ্ক গুনতে হবে। আগে আমি একটা আপনাদের আলোচনা করেছিলাম পলিউটার্স পে প্রিন্সিপাল, এটা খানিকটা ওই রকম, তবে এখানে খানিকটা কীরকম আলাদা না আরেকবার একটু বলে নিই। হ্যাঁ, যারা নতুন দেখছেন তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে পলিউটার্স পে প্রিন্সিপালটা একটু দেখে নেবেন। তো চলে আসি মূল বিষয়। আলাদাটা কোথায় না, আলাদাটা হচ্ছে ওখানে আপনি যতটা ক্ষতি করছেন সেই অ্যামাউন্টে আপনাকে টাকাটা পে করতে হচ্ছে, আর এখানে হচ্ছে আপনি টাকাটা পে করছেন, তারপরে আপনি কতটা ক্ষতি করছেন সেটা দেখে নেওয়া হচ্ছে, প্রয়োজনে সেটা আপনাকে রিফান্ড করে দেওয়া হচ্ছে যদি দেখা যায় যে আপনি যে ক্ষতিটা করবেন বলেছিলেন বা পলিউশনটা করবেন বলেছিলেন ততটা করেননি, বা আপনি হয়তো পরিবেশ পরিচ্ছন্নতার ক্ষেত্রে, পরিচ্ছন্নতা মিন্স পলিউশন কমানোর ক্ষেত্রে আপনি কতটা অগ্রণী ভূমিকা নিয়েছেন, এই সবের ওপর নির্ভর করেও কিন্তু আপনার টাকা অনেকটাই রিফান্ড হতে পারে। তো মোটের ওপর হচ্ছে যে আপনি যে পরিমাণ পরিবেশে দূষণ ঘটাচ্ছেন সেটা কমানোর জন্য আপনি কতটা ব্যয় করছেন, আর যেটা কমাতে পারছেন না সেটার জন্য আপনাকে একটা মূল্য ধরে দিতে হচ্ছে। তো এইটাই হচ্ছে যে পলিউটার্স অ্যাবেটমেন্ট কস্ট। এবার হচ্ছে পলিউটার্স অ্যাবেটমেন্ট কস্টের আরেকটা বিষয় হলো যেটা, যে এই কস্টটা কিন্তু পলিউশনের একরকম পলিউশন তৈরি করলেও সোর্স অনুযায়ী পাল্টে যায়। যেমন ধরুন যে আপনি সালফার ডাই অক্সাইড তৈরি করছেন, হ্যাঁ, সেটা কিসের ক্ষেত্রে না, ধরুন কোনো পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে আপনি যে সালফার ডাই অক্সাইড তৈরি করছেন সেখানকার জন্য একরকম কস্ট। তার কারণ কি, সেখানে আপনি কতটা তৈরি করছেন বা কতটা সালফার ডাই অক্সাইডের পরিমাণ পরবর্তীকালে কমানোর জন্য কি করছেন, এই পুরো বিষয়টাকে একটা আলাদা মাত্রা পায়। আবার একইভাবে যদি আপনি কোনো টক্সিক কেমিক্যালের কারখানা করে থাকেন এবং সেখান থেকে সালফার ডাই অক্সাইড কতটা রিলিজ করছে প্রকৃতিতে এবং সেটাকে কমানোর জন্য আপনি কতটা ব্যয় করছেন, ধরুন পাওয়ার প্ল্যান্টের জন্য আপনি অনেক বেশি পরিমাণ সালফার ডাই অক্সাইড রিলিজ করছেন, ঠিক আছে, অতটা তো আপনার নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তো সেক্ষেত্রে কি হচ্ছে না, সেক্ষেত্রে আপনার কস্ট বেড়ে যাচ্ছে। কিন্তু যদি দেখা যায় যে কোনো টক্সিক কেমিক্যাল করছেন সেখান থেকে হয়তো সালফার ডাই অক্সাইডের পরিমাণ অনেকটা কম বেরোচ্ছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু আপনার কস্টটাও কিন্তু অনেক কম পড়ছে, কারণ ওই সালফার ডাই অক্সাইড এনভায়রনমেন্ট থেকে পরিষ্কার করতে
অনেকটা কম খরচা পড়বে। অর্থাৎ আপনি যত নোংরা করবেন সেটা পরিষ্কার করতে আপনার তত বেশি ঝামেলা হবে, আপনি যত কম নোংরা করবেন আপনাকে সেটা পরিষ্কার করতে কম ঝামেলা পোয়াতে হবে। এটাও ঠিক একদম সেই রকম। যে সোর্স থেকে আপনি পরিবেশ দূষণ করছেন, হ্যাঁ হতে পারে দুটো ক্ষেত্রেই কিন্তু সালফার ডাইঅক্সাইড, আবার একই রকম হতে পারে দুটো ক্ষেত্রেই হয়তো কার্বন ডাইঅক্সাইড, কিন্তু দুটোর ক্ষেত্রে আপনি কতটা অ্যামাউন্ট পরিবেশে রিলিজ করছেন এবং কতটা পরিষ্কার করছেন সেইটার ওপর নির্ভর করে কিন্তু কস্টটা ঠিক হয়। এবার চলে আসি আমরা যে টাইপস, হ্যাঁ, যে ইনসেন্টিভ বেসড স্কিম ফর পলিউশন অ্যাবেটমেন্ট। এবার সেক্ষেত্রে টাইপটা কি হতে পারে না, 1 নম্বর হচ্ছে যে ট্রেডেবল পলিউশন পারমিট, অর্থাৎ আপনি যে কারখানা করুন বা যে ব্যবসায় করুন সেখান থেকে কি ধরনের পলিউট্যান্ট আপনি রিলিজ করবেন, হ্যাঁ, বা সেখান থেকে আপনি যেগুলো রিলিজ করবেন সেটা আপনি কতটা রিকভারি করতে পারবেন, এই সমস্ত বিষয় কিন্তু এখানে হিসেব করা হয়, হ্যাঁ, যেটা ওই কার্বন ট্রেডিং বলতে পারেন। কিয়োটো প্রোটোকলের মাধ্যমে আমাদের কাছে প্রথমে এই ধারণাটা এসে পৌঁছায়, তো সেটার ওপর নির্ভর করে কিন্তু একটা কস্ট ঠিক করা হয়। নেক্সট যেটা হচ্ছে যে ডিপোজিট রিফান্ড। ধরুন আপনি প্রজেক্টটা শুরু করার আগে ভেবেছিলেন যে আপনি অনেকটা পরিবেশ দূষণ করবেন, তো মানে ক্যালকুলেশন করে আপনার ইআইএ করে টুরে তাই মনে হয়েছিল, তো কিন্তু দেখা গেল আফটার অল যে যখন সেই অনুযায়ী আপনি পে করলেন, এবার তারপরে দেখা গেল যে আপনি হয়তো তার অনেকটা কম পরিমাণ পরিবেশ দূষণ করেছেন, তো সেক্ষেত্রে কিন্তু সেই হিসেবে টাকা কেটে বাকিটা আপনাকে রিফান্ড করে দেওয়া হবে। নেক্সট হচ্ছে পারফরমেন্স বন্ড। পারফরমেন্স বন্ড কি? পারফরমেন্স বন্ড হচ্ছে যে আপনি পরিবেশকে বাঁচানোর জন্য বা পরিবেশের দূষণ কমানোর জন্য কি ধরনের টেকনোলজি ব্যবহার করছেন, তাতে আপনার কত খরচ হচ্ছে, এবং আপনি যে পরিবেশকে সুরক্ষিত রাখার জন্য যে বন্ড সাইন করছেন সেই মানে সেটা সেই বন্ড অনুযায়ী আপনি সেই কাজটা করছেন কি না দেখে নিয়ে আপনার জন্য টাকা বরাদ্দ করা হয়, যে আপনি এই টাকাটা তাহলে আপনি এই পরিমাণ পরিবেশ দূষণ করেছেন, তাহলে আপনি এই পরিমাণ টাকা দেবেন, কি তার চেয়ে কম দেবেন। তো এইগুলো সমস্ত কিন্তু এক্ষেত্রে নির্ভর করে। আপনি ভালো টেকনোলজি ব্যবহার করলে খুব স্বাভাবিকভাবেই পরিবেশ দূষণও কম হবে, এবং সেক্ষেত্রে তাতে কি হবে, আপনার টাকাও কিন্তু কম দিতে হবে। তো এক্ষেত্রে যে শুরুতেই যে চুক্তিটা করে নেওয়া হয় সেটাকে বলা হচ্ছে পারফরমেন্স বন্ড। যে আপনি যখন কোনো প্রজেক্ট শুরু করবেন তার আগে আপনি একটা বন্ডে সই করে নেবেন যে আমি সবচেয়ে ভালো টেকনোলজি ব্যবহার করব, সবচেয়ে কম পরিবেশ দূষণ করব, সুতরাং আমি এই অ্যামাউন্টের টাকাটা দেব। ঠিক আছে, তো এই হলো মোটামুটি পলিউশন অ্যাবেটমেন্ট কস্ট এবং তার টাইপ। তো আপনারা যারা মনে করছেন যে এমন কিছু ব্যবসা করবেন বা আপনার চেনাশোনা কেউ এই ধরনের কিছু ব্যবসা করবে বা কোনো প্রজেক্টে হাত দেবেন যেটা থেকে পরিবেশ দূষিত হতে পারেন, তো তারা এই বিষয়টি নিয়ে আগেই প্লিজ যারা এইসব বিষয়ে পারদর্শী তাদের সাথে একটু কথা বলে নেবেন, কারণ না হলে পরে দেখা যাবে যে আপনাকে হয়তো আপনার না খেয়াল করার জন্য অনেকটা বেশি পরিমাণ টাকা হয়তো গুনতে হচ্ছে। তো প্লিজ এগুলো একটু খেয়াল করে যখনই কোনো প্রজেক্ট করবেন তো এগুলো একটু খেয়াল করে নেবেন। এবং আপনার মনে হতেই পারে যে সেম পলিউট্যান্ট আমি যেমন উৎপাদন করছি আর একজনও করছে, কিন্তু সেইটার কোন সোর্স থেকে হচ্ছে এবং কতটা অ্যামাউন্ট হচ্ছে সেটার ওপরও কিন্তু কস্টটা নির্ভর করে। তো এই সব বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু নতুন প্রজেক্টে হাত দেবেন।
তো আজকের এই বিষয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তাদের আবারও বলছি যে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেখবেন। আর যদি মনে করেন তাহলে একটু বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, আবারও বলছি, কারণ আপনাদের এগুলোই আমাকে মোটিভেট করে যে আরও কিছু নতুন আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আর একটা কথা হচ্ছে, প্লিজ স্কিপ করবেন না, কারণ হ্যাঁ ভুল বার্তা যায় আর আমাদের তো একটা দায়বদ্ধতা আছে। তো আজকে এই অবধিই রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব আনন্দে কাটান দোল এবং একই সাথে কালকে হোলি। এই দুটো দিনই ভীষণ ভীষণ সবার ভালো কাটুক এবং ঈশ্বর সবার মঙ্গল কামনা করুক। মানে ঈশ্বরের কাছে আমি সবার মঙ্গল কামনা করছি, ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক, এই আশা নিয়েই আমি আজকে শেষ করছি। নমস্কার।